এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৭৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৪ নম্বরে বলা হয়েছে ২, ৩ ও ৪ এর সাধারণ গুণিতক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করি। দেখো, আমাদেরকে বলা হয়েছে ২, ৩ ও ৪ এই তিনটি সংখ্যার সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? এই দুটি জিনিস কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, মানে বের করতে বলা হয়েছে। তাহলে সাধারণ গুণিতক কী এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক কী, এর আগেও কিন্তু আমরা এই বিষয়টি শিখেছি। আচ্ছা, আবারও যদি আমরা এটিকে একটু বোঝার চেষ্টা করি, দেখো আমাদের যেহেতু ২, ৩ এবং ৪-এর সাধারণ গুণিতক বের করতে বলা হয়েছে, যার কারণে আমরা কী করলাম, আমরা শুরুতে লিখলাম হচ্ছে ২-এর গুণিতক। আচ্ছা, এই গুণিতক মানে কি? আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি যে গুণিতক মানে হচ্ছে গুণের নামতা, তাই না? অর্থাৎ এই ২-এর যে গুণের নামতা সেগুলোকেই কিন্তু আমরা বলতে পারি এক কথায় ২-এর গুণিতক। তবে এই ২-এর গুণের নামটা কিন্তু আমরা ১০ পর্যন্ত পড়ি, তাই না? আমরা পড়ি হচ্ছে কি ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, এইভাবে করে আমরা সর্বোচ্চ কোন পর্যন্ত পড়ি? আমরা পড়ি হচ্ছে ১০ দুগুণ ২০, এই পর্যন্ত পড়ে তো আমরা থেমে যাই, তাই না? তবে এই গুণিতক বের করতে গেলে আমাদের কিন্তু ১০ দুগুণ ২০, এরপরেও কিন্তু আরও অনেক গুণিতক রয়েছে, যেমন ১১ দুগুণ হচ্ছে ২২, ১২ দুগুণ ২৪, ১৩ দুগুণ ২৬, এইভাবে করে কিন্তু অনেক গুণিতক রয়েছে, যে গুণিতকের কোনো শেষ নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে গেলে ২-এর ঘরে যে গুণের নামতাগুলো রয়েছে এগুলোকেই কিন্তু ২-এর গুণিতক হিসেবে ধরে নিতে পারি। যেমন দেখো, ২ একে ২, ২ দুগুণ ৪, ৩ দুগুণ ৬, ৪ দুগুণ ৮, ৫ দুগুণ ১০, ৬ দুগুণ ১২, ৭ দুগুণ ১৪, ৮ দুগুণ ১৬, ৯ দুগুণ ১৮, ১০ দুগুণ ২০, ১১ দুগুণ ২২, তারপর হচ্ছে কি ১২ দুগুণ ২৪, এই পর্যন্ত কিন্তু আমাদের দেখানো হয়েছে। এরপরে দেখো, এই যে ৩টি ডট ডট আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে কি যে ২-এর আরও অনেক অনেক গুণিতক রয়েছে। হ্যাঁ, যত সংখ্যা রয়েছে তত সংখ্যা কিন্তু আমরা এইখানে গুণিতক হিসেবে পাবো। ঠিক আছে? অনেক অনেক গুণিতক কিন্তু রয়েছে, তবে আমাদের এইখানে এর চাইতে বেশি গুণিতক আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, এবারে ২-এর পরে বলা হয়েছে কি ৩, ৩-এর গুণিতক যদি আমরা বের করি, তাহলে 3-এর গুণিতক আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা এবারে 3-এর ঘরের গুণের নামটা পড়বো। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারা ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮ ২৪, ৩ নং ২৭, ৩ ১০ ৩০, ৩ ১১ ৩৩, ৩ ১২ ৩৬, এইভাবে করে কিন্তু আরও অনেক গুণিতক 3-এর রয়েছে, তাই না? আচ্ছা, এবারে আর কোন সংখ্যার কথা বলা হয়েছে? ৪-এর কথা বলা হয়েছে, যার কারণে আমরা এবারে ৪-এর গুণিতক যদি বের করি, আমরা লিখলাম ৪-এর গুণিতক। তাহলে ৪-এর ঘরের গুণের নামটা যদি আমরা পড়ি, ৪ একে ৪, ৪ দুগুণ ৮, ৩ চারা ১২, ৪ চারা ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, তারপর হচ্ছে কি ৪ ৮ ৩২, ৪ নং ৩৬, ৪ ১০ ৪০, এরপরে কিন্তু আরও অনেক ৪-এর গুণিতক রয়েছে। আচ্ছা, এই ৪-এর গুণিতক দ্বারা বোঝানো হয় হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা ৪ দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো, ঠিক আছে, সেই সংখ্যাগুলোকে বলা হয় ৪-এর গুণিতক। অর্থাৎ আবার যদি আমরা ৩-এর গুণিতককে বোঝার চেষ্টা করি, ৩-এর গুণিতক হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো তাকে বলা হয় ৩-এর গুণিতক। যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো তাকেই বলা হয় ২-এর গুণিতক। ঠিক আছে? এগুলোকে বলা হয় হচ্ছে কি গুণিতক। আচ্ছা, এখন যেহেতু আমাদের গুণিতক বের করা হয়ে গেছে, এখন আমরা বের করবো সাধারণ গুণিতক, তাই না? এই ৩টির সাধারণ গুণিতক। আচ্ছা, সাধারণ গুণিতক আমরা কীভাবে করে বের করতে পারি? সাধারণ গুণিতক বলা হয় হচ্ছে সেইগুলোকে যেগুলো হচ্ছে, এই দেখো, এই যে ৩টি সারিতে আমরা বিভিন্ন রকমের সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো ৩টি সারিতেই রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক। যেমন দেখো, এখানে আমরা প্রথম সারিতে দেখতে পাচ্ছি ১২, এই সারিতেও কিন্তু ১২ রয়েছে, আবার এই নিচের সারিতেও কিন্তু ১২ রয়েছে, ৩টি সারিতেই কিন্তু ১২ রয়েছে। আবার এই প্রথম সারিতে আমরা ২৪ দেখতে পাচ্ছি, তারপরের সারিতে আমরা ২৪ দেখতে পাচ্ছি, তারপরের সারিতেও কিন্তু আমরা ২৪ দেখতে পাচ্ছি। এই ৩টি সারিতেই ২৪ রয়েছে। অর্থাৎ যে সংখ্যাগুলো এই ৩টি সারিতেই রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক। তার মানে আমরা সাধারণ গুণিতক পাচ্ছি কি কি ১২ এবং ২৪, তাই না? এগুলো হচ্ছে কি সাধারণ গুণিতক। এবং এছাড়া কিন্তু আরও অনেক সাধারণ গুণিতক আমরা পাবো। যখন আমরা এখানে আরও গুণিতক যদি আমরা লিখি তাহলে কিন্তু আরও কিছু সাধারণ গুণিতক আমরা এখানে আমরা কিন্তু পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে এগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক। এখন আমাদের আরেকটি কি বের করতে বলা হয়েছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থ হচ্ছে কি
এই যে লঘিষ্ঠ কথাটি আমরা দেখতে পাচ্ছি, লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট। তাহলে ছোট সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটিকে আমরা কিভাবে বলতে পারি? ছোট সাধারণ গুণিতক। অর্থাৎ এই যে সাধারণ গুণিতকগুলো আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 12, 24, তারপরে এখানে আরও কিছু সাধারণ গুণিতক আমরা পেতাম। এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচাইতে যে ছোট, অর্থাৎ সবচাইতে যে লঘিষ্ঠ, তাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এগুলোর মধ্যে সবচাইতে ছোট কে? সবচাইতে ছোট কিন্তু 12। অর্থাৎ 12-র আগে আর কিন্তু কোনো সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি না, যে সংখ্যাটি এই 3টি ঘরেই রয়েছে, তাই না? সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 12, তাই না? যেগুলোর মধ্যে মিল রয়েছে এর মধ্যে সবচাইতে ছোট সংখ্যা যেহেতু 12, যার কারণে 12কে আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুর ছবি দেখতে পাচ্ছি, তাই না? সে কিন্তু এখানে অন্যভাবে করে এই বিষয়টি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। যেমন দেখো, সে কি করেছে? টিক দ্বারা বোঝানোর চেষ্টা করেছে, তাই না? এই 3টি যে গুণিতক আমরা বের করেছি, এই 3টি সারির মধ্যে মিল রয়েছে কোন কোন সংখ্যার? 12-র যেহেতু মিল রয়েছে, যার কারণে এই 12-র ঘরে আমরা টিক দেখতে পাচ্ছি। 24-এর মিল রয়েছে, যার কারণে 24-এর ঘরে আমরা টিক দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমরা আরও গুণিতক বের করি, তাহলে কিন্তু 36-এর ঘরেও আমরা মিল দেখতে পাবো। অর্থাৎ আমরা এই 3টি সারিতেই কিন্তু 36 পাবো, যার কারণে 36-এর ঘরেও কিন্তু আমরা টিক দেখতে পাচ্ছি, তাই না? এই টিক দ্বারা সে বোঝাতে চেয়েছে যে এই সংখ্যাগুলো হচ্ছে সাধারণ গুণিতক। অর্থাৎ 12, 24, 36 এগুলো হচ্ছে কি? সাধারণ গুণিতক, তাই না? এই 3টি সাধারণ গুণিতক। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে কাজটি কিভাবে করা হলো সবাই কি তা ব্যাখ্যা করতে পারবে? আমরা কিন্তু একটু আগেই ব্যাখ্যা করেছি, তাই না? আচ্ছা, এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? সে বলেছে কোন পদ্ধতিতে কাজটি করা সহজ বলে তুমি মনে করো? এই যে দুটি পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, এই দুটি পদ্ধতিতেই কিন্তু আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং সাধারণ গুণিতক এই দুটিকেই কিন্তু বের করতে পারবো, তাই না? তাহলে এই দুটির মধ্যে কোনটি সহজ বলে তুমি মনে করো? আমার মনে হয় যে এইটি সহজ, তাই না? আচ্ছা, তোমরা কিন্তু তোমাদের মতো করে তোমরা যেটি সহজ মনে হয় সেইভাবে করে কিন্তু তোমরা এটির সমাধান করতে পারো। এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 2, 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলো হলো 12, 24, 36 এবং আরও অনেক সংখ্যা। অর্থাৎ আমরা কিন্তু 2, 3, 4 এই 3টি সাধারণ গুণিতক পেয়েছি। কি কোন কোন সংখ্যাগুলোকে সাধারণ গুণিতক পেয়েছি? সাধারণ গুণিতক মানে কি? কোন কোন সংখ্যাগুলো আমরা 3টি সারিতেই পেয়েছি? 12, 24, 36 এবং আরও অনেক সাধারণ গুণিতক কিন্তু রয়েছে, যেগুলো আমরা বের করিনি, তাই না? আচ্ছা, তাহলে এই কথাটি বলা হয়েছে যে সাধারণ গুণিতকগুলো হলো 12, 24, 36 এবং আরও অনেক সংখ্যা। এরপরে বলা হয়েছে 2, 3 ও 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে এই যে সাধারণ গুণিতকগুলো এইগুলোর মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ সেটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট। তাহলে বলা হয়েছে 2, 3 ও 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 12। 12 কেন বলা হয়েছে? 12 কিন্তু সবচেয়ে ছোট। দেখো 12, 24, 36 এগুলোর মধ্যে সবচেয়ে ছোট মানে সবচেয়ে লঘিষ্ঠ হচ্ছে কি? 12, যার কারণে 12কেই বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করো। আমরা যদি এখান থেকে কিছু অঙ্কের সমাধান করি, দেখো এখান থেকে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক যদি আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমাদের 5-এর 1 নম্বরে কিন্তু বলা হয়েছে 4, 6 ও 9 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করার কথা, তাই না? তাহলে আমরা এই সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিভাবে করে বের করতে পারি? আমরা যেহেতু শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে 4, আমরা শুরুতে লিখব হচ্ছে 4 এর গুণিতক। আমরা কিন্তু প্রথমে 4 এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে বের করব। 4 এর গুণিতক সমান সমান আমরা 4 এর গুণিতক কিভাবে করে বের করতে পারি? আমরা যদি 4 এর ঘরের গুণের নামটা পড়ি, তাহলে কিন্তু 4 এর গুণিতকগুলোকে খুব সহজেই বের করতে পারবো, তাই না? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তারপর হচ্ছে কি 4 8 32, 4 9 36, 4 10 40। আমরা কিন্তু এই দেখো 40 পর্যন্ত যদি লিখি, এরপরে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এরপরে আমরা কিন্তু কিছু ডট ডট দিতে পারি, তাই না? এই ডট ডট দ্বারা আমরা কি বুঝতে পারি? এই ডট ডট দ্বারা বুঝতে পারি যে এখানে আরও কিন্তু অনেক গুণিতক রয়েছে, তাই না? এই গুণিতকের কিন্তু কোনো শেষ নেই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 4 এর গুণিতকগুলোকে লিখে ফেললাম। এবারে রয়েছে কি 6, আমরা 4 এর নিচে লিখবো 6 এর গুণিতক। 6 এর গুণিতকগুলোকে যদি আমরা বের করি, আমরা কি করব? 6 এর ঘরের গুণের নামটা পড়বো। আমরা লিখবো 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42,
তারপর হচ্ছে 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66। আচ্ছা, এইভাবে করে আরও অনেক গুণিতক কিন্তু রয়েছে, আমরা এখানে ডট ডট দিয়ে এই গুণিতকগুলোকে বোঝাতে পারি। এবারে আর বাকি রইল কি, বাকি রইল কিন্তু 9, তাই না? আমরা এবারে 6-এর নিচে লিখবো হচ্ছে 9, 9 এর গুণিতক। আমরা যদি এবার 9 এর গুণিতকগুলোকে বের করি, আমরা জানি 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, তারপর হচ্ছে কি 9 9 81, 9 10 90, 9 11 99। এইভাবে করে কিন্তু আরও অনেক গুণিতক রয়েছে, তাই না? আমরা ডট ডট দিয়ে সেটিকে বোঝাতে পারি। দেখো, আমাদের এই গুণিতকগুলো কিন্তু বের করা হয়ে গেল। আচ্ছা, এবারে এইখান থেকে আমরা যদি সাধারণ যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে একটু নির্ণয় করার চেষ্টা করি। দেখো, সাধারণ গুণিতক আমরা কীভাবে নির্ণয় করতে পারি? আমরা দেখব যে এই 3টি সারির মধ্যে কোন কোন সংখ্যাগুলোর মিল রয়েছে, অর্থাৎ কোন কোন সংখ্যাগুলো 3টি সারিতেই রয়েছে। আচ্ছা দেখো তো, আমরা যদি শুরু থেকে লক্ষ্য করি, এখানে 4 রয়েছে, নিচে কিন্তু 4 নেই, এখানে 8 রয়েছে, নিচে 8 নেই, এখানে 12 রয়েছে, নিচেও 12 রয়েছে, এই নিচে কিন্তু 12 নেই, তাই না? আচ্ছা, তাহলে এখানে 16 রয়েছে, নিচে 16 নেই, এখানে একটি জায়গাতেও যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেটিকে নিতে পারবো না। এই 3টি ঘরেই, অর্থাৎ 3টি লাইনেই কিন্তু থাকতে হবে, তাই না? আচ্ছা, এখানে রয়েছে 20, নিচে কি 20 রয়েছে? নিচে লাইনে কিন্তু কোনো 20 আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি 24, নিচে রয়েছে 24, এখানে দেখতে পাচ্ছি দেখো 24 রয়েছে, কিন্তু তার নিচের ঘরে কি 24 রয়েছে? না, তার নিচের ঘরে কিন্তু 24 নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি 28, নিচের ঘরে কি 28 রয়েছে? 28 এইখানে নেই, তার মানে আমরা নিতে পারবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি 32, এখানে 32 নেই, আমরা কিন্তু এখানেও এবারেও কিন্তু 32কেও নিতে পারবো না। এরপরে দেখো, এইখানে দেখতে পাচ্ছি আমরা 36, নিচেও দেখতে পাচ্ছি 36, এই ঘরেও কিন্তু দেখো এই যে 36 আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই 36কে কিন্তু নিতে পারবো। 36, এইখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 36, এবং এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 36, তাই না? আচ্ছা, তাহলে 36কে কিন্তু আমরা নিতে পারলাম। আচ্ছা, এবারে এই পাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 40, এখানে কিন্তু 40 নেই, এইখানেও কিন্তু 40 নেই। এইভাবে করে কিন্তু আমরা আরও অনেক গুণিতক কিন্তু বের করতে পারি, তাই না? আচ্ছা, 40-এর এই পাশে আমরা যদি আরও কিছু গুণিতক বের করি তাহলে কিন্তু আমরা 72কে পাবো, ঠিক আছে? 72কে কিন্তু আমরা এখানে আমরা পাবো হচ্ছে, এইখানে কিন্তু আমরা পাবো 72। আবার এই যে 6-এর গুণিতক, 6-এর গুণিতকেও কিন্তু আমরা পাবো হচ্ছে 72। আবার 9-এর যে গুণিতক, 9-এর গুণিতকেও কিন্তু আমরা পাবো 72। হ্যাঁ, তোমরা যদি আলাদাভাবে দেখো, এই গুণিতকগুলোকে যদি বের করতে যাও তাহলে দেখবে যে 3টি ঘরেই কিন্তু আমরা 72 পাবো, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের আর দরকার নেই, যেহেতু 2টি পেয়ে গেছি, তাহলে এই 2টি দিয়ে কিন্তু আমরা কাজ সেরে নিতে পারবো। আচ্ছা দেখো, আমরা এখানে সাধারণ গুণিতক পাচ্ছি হচ্ছে 36 এবং পাচ্ছি হচ্ছে 72। এগুলো হচ্ছে কি সাধারণ গুণিতক। এখন আমাদের বের করতে বলা হয়েছে কি, আমাদের বের করতে বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে ছোট, তাহলে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কি? সবচেয়ে ছোট হচ্ছে 36, তাই না? 36-এর চাইতে আগে, অর্থাৎ 36-এর চেয়ে ছোটো যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। তার মানে যেগুলোর মধ্যে মিল রয়েছে এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 36, যার কারণে 36কেই কিন্তু আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং হচ্ছে সুতরাং 4, 6 ও 9 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ আমরা লিখব হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো কত? গুণিতক হলো সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 36, যেহেতু সবচেয়ে ছোট যে সংখ্যার মধ্যে মিল রয়েছে সেটি হচ্ছে 36, আমরা লিখে দিলাম 36। আমরা লিখলাম সুতরাং 4, 6 ও 9 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 36। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দিতে পারি 36। আশা করি সকলে তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা এখানে 5 নম্বরের বাকি যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি এই অঙ্কগুলোকেও কিন্তু ঠিক একই রকম নিয়মেই সমাধান করব, ঠিক আছে? যেমন 2 নম্বরে বলা হয়েছে 4, 8 ও 12 এই তিনটের লসাগু সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা প্রথমে 4-এর গুণিতক বের করব, তারপর 8-এর গুণিতক এবং তারপরে 12-এর গুণিতক কিন্তু আমরা বের করব। তারপরে আমরা দেখব যে এই গুণিতকগুলোর মধ্যে
কোন সংখ্যাগুলোর মিল রয়েছে, অর্থাৎ 3টি সারিতেই কোনগুলোর মিল রয়েছে, তাই না? যেগুলোর মিল থাকবে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি, যেটি সবচেয়ে ছোট সেটি হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একই রকমভাবে 3 নাম্বারটিকেও আমরা সমাধান করব। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই অঙ্কগুলোকে এই 1 নম্বরে যে নিয়মটি অনুসরণ করে আমরা সমাধান করেছি সেই একই নিয়ম অনুসরণ করে তোমরা এই বাকি দুটি অঙ্ক সমাধান করবে। যদি করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না পারো তাহলেও সেটি কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে খুবই সহজ নিয়মে সেগুলোকেও সমাধান করে দেখানোর চেষ্টা করব। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমাদেরকে 5 নম্বরে বলা হয়েছে আমরা 4 সেন্টিমিটার লম্বা ও 3 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালি সাজিয়ে পাশে দেখানো চিত্রের মতো সবচেয়ে ছোট বর্গক্ষেত্র তৈরি করতে চাই। বর্গক্ষেত্রটির একটি বাহু কত সেন্টিমিটার হবে? আচ্ছা, আবার যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আমরা 4 সেন্টিমিটার লম্বা ও 3 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালি সাজিয়ে, হ্যাঁ আচ্ছা আমরা দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা আয়তাকার যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি লম্বায় রয়েছে কতটুকু? এটি লম্বায় রয়েছে কিন্তু 4 সেন্টিমিটার এবং প্রস্থে অর্থাৎ চওড়ায় রয়েছে হচ্ছে 3 সেন্টিমিটার, তাই না? আমাদের এখানে কিন্তু দেখানো হয়েছে। তাহলে বলা হয়েছে যে 4 সেন্টিমিটার লম্বা ও 3 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালি সাজিয়ে পাশে দেখানো চিত্রের মতো, অর্থাৎ এই চিত্রের মতো সবচেয়ে ছোট বর্গক্ষেত্র তৈরি করতে চাই। অর্থাৎ সবচেয়ে ছোট যে বর্গক্ষেত্র হবে সেটিকে আমরা তৈরি করতে চাই। তাহলে বর্গক্ষেত্রটির একটি বাহু কত সেন্টিমিটার হবে? আমরা জানি বর্গক্ষেত্র কেমন হয়, বর্গক্ষেত্র কিন্তু 4টি পাশ সমান হয়, তাই না? অর্থাৎ এরকম এই উপরে যতটুকু থাকবে পাশেও ততটুক, এই পাশেও ততটুক, এই পাশেও ততটুক। তাহলে আমরা এই 4 সেন্টিমিটার লম্বা এবং 3 সেন্টিমিটার চওড়া এইরকম আয়তাকার টালি সাজিয়ে এই চিত্রের মতো সবচেয়ে ছোট বর্গক্ষেত্র যদি তৈরি করতে চাই, তাহলে সেই বর্গক্ষেত্রটির এক বাহু কত সেন্টিমিটার হবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে বের করার জন্য আমরা কি করতে পারি? যেহেতু এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বা লম্বায় হচ্ছে 4 সেন্টিমিটার এবং আরেক বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে 4 এবং 3-এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকটাকে বের করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে বা এক বাহু কত সেন্টিমিটার হবে সেটি কিন্তু আমরা পেয়ে যাব। এজন্য আমাদের কি করতে হবে? 4 এবং 3 এই দুটির লঘিষ্ঠ সাধারণ গুণিতককে কিন্তু বের করতে হবে, তাই না? আচ্ছা দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি সে বলেছে দৈর্ঘ্যের গুণিতক হলো, আচ্ছা দৈর্ঘ্য রয়েছে কতটুকু? আমাদের যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার 4-এর যদি গুণিতক আমরা বের করি, 4 একে 4, 4 দুগুণ 8, 4 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এইভাবে করে কিন্তু 4-এর গুণিতকগুলো আমাদের বের করতে হবে। তারপরে সে বলেছে এবং প্রস্থের গুণিতক হচ্ছে, দেখো প্রস্থ যেহেতু আমাদের রয়েছে 3 সেন্টিমিটার, যার কারণে 3-এর কিন্তু গুণিতকগুলো আমাদের বের করতে হবে। 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে করে কিন্তু 3-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা যখন আমরা এগুলোকে বের করব তখন আমরা দেখব যে এইখানে কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে, তাই না? আচ্ছা মিল রয়েছে, যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে 12, এই নিচেও কিন্তু রয়েছে 12, তারপরে এইখানে 16 রয়েছে, নিচে 16 নেই, এখানে 20 রয়েছে, নিচে 20 নেই, এখানে রয়েছে 24, নিচে কিন্তু 24 নেই। দেখো তো নিচে আমরা 24 কি পাই? দেখো 3 6 18, তারপরে হচ্ছে কি 3 7 21, 3 7 21, 3 8 24। আচ্ছা আমরা কিন্তু নিচের লাইনেও 24 পাবো। দেখো এইখানেও আমরা 24 পাচ্ছি, আবার নিচের লাইনেও কিন্তু আমরা 24 পাচ্ছি। তার মানে 12-র মধ্যেও মিল রয়েছে, 24-এর মধ্যেও মিল রয়েছে, তাই না? তাহলে এই 12 এবং 24 এগুলো হচ্ছে কি সাধারণ গুণিতক, এবং আমাদের বের করতে বলা হয়েছে কি আমরা বের করব হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 3 এবং 4-এর লঘিষ্ঠ সাধারণ যে গুণিতক রয়েছে সেটিকে কিন্তু আমরা বের করব, তাই না? তাহলে লঘিষ্ঠ মানে কি ছোট, 12 এবং 24-এর মধ্যে ছোট হচ্ছে কি? ছোট হচ্ছে 12। তার মানে এই 12 হচ্ছে কি আমাদের উত্তর, মানে 12 হচ্ছে লসাগু, তাই না? তাহলে এই 12 দ্বারা আমরা বুঝতে পারি যে বর্গক্ষেত্রটির একটি বাহু হবে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার, তাই না? যেহেতু আমরা লসাগু পাচ্ছি 12। তাহলে দেখো এই আমরা যে মেয়ে শিশুটিকে এই পাশে দেখতে পাচ্ছি সে বলেছে তাহলে এর সমাধান হলো 3 ও 4-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু। তাহলে আমরা যখন লসাগু বের করলাম তখন কত পেয়েছি? 12 কিন্তু পেয়েছি, তাই না? দেখো আরেকটু নিচে আমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি 4-এর গুণিতক 4 8 12 16 20,
এবং আরও কিন্তু অনেক গুণিতক রয়েছে। এবার নিচে বলা হয়েছে 3-এর গুণিতক। আচ্ছা 3-এর গুণিতকের মধ্যে মিল রয়েছে কি, আমরা জানি 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, উপরে কিন্তু কোনো টি নেই। 3 4 12, 12-র মধ্যে যেহেতু মিল রয়েছে যার কারণে 12-র ঘরে আমরা একটি টিক দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে 3 5 15, 3 6 18, 3 8, তারপর হচ্ছে কি 3 7 21, 3 8 24, আমরা কিন্তু নিচে লাইনে পাবো হচ্ছে 24, তাই না? আচ্ছা এই 24 পর্যন্ত আমাদের আসার দরকার নেই, কিন্তু যেহেতু আমরা লসাগু বের করবো, লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সবচাইতে ছোট যে সংখ্যাটির মধ্যে মিল থাকবে সেটি হচ্ছে কি লসাগু, তাই না, বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে গেছি 12, যেহেতু এটি পেয়ে গেছি তার মানে কিন্তু আমাদের আর কোনো এই পাশে আর কিন্তু কোনো সংখ্যা বের করার কোনো আমাদের দরকার নেই, তাই না? আচ্ছা আমরা কিন্তু ধরে নিচ্ছি বা আমরা কিন্তু বুঝতে পারছি যে 12 হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা কি লিখতে পারি, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তাই না? আচ্ছা দেখো আমরা কিন্তু উত্তর দিয়ে লিখতে পারি 12 সেন্টিমিটার। আশা করি সকলে তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা তোমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।